আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। লন্ডনের ঐতিহ্যবাহী চ্যাথাম হাউস দক্ষিণ এশিয়ার 4টি দেশকে কেন্দ্র করে গবেষণামূলক মোটামুটি একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশে আওয়ামী লীগের ফেরাটা কতটা অনিবার্য, শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশের গণ আন্দোলনগুলোর পর এই মুহূর্তের অবস্থা এবং এই 3 দেশের সঙ্গে ভারতের যে জটিল রাজনৈতিক সমীকরণ সেসব বিষয়ে আলোচনা করা হয়েছে। চ্যাথাম হাউস সম্পর্কে আমরা অনেকেই জানি, এটি যুক্তরাজ্য ভিত্তিক একটি বিখ্যাত আন্তর্জাতিক নীতি গবেষণা প্রতিষ্ঠান বা থিঙ্ক ট্যাঙ্ক। শতাধিক বছরের পুরনো, অর্থাৎ 1920 সালে এই প্রতিষ্ঠানটির জন্ম, যার মূল কাজ হলো বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন জটিল বিষয় নিয়ে নিরপেক্ষতার সঙ্গে গবেষণা করা এবং এই গবেষণামূলক প্রতিবেদনগুলো কখনো কখনো জনসম্মুখে নিয়ে এসে সেখানেই নানান ধরনের আলোচনার ব্যবস্থা করা হয়, আবার কখনো কখনো শুধুমাত্র গবেষণামূলক প্রতিবেদনগুলো জনসম্মুখে নিয়ে আসা হয়। যাই হোক, এই প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে যে গণ আন্দোলনগুলোর পরে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে এবং এখানে বলা হচ্ছে যে 3টি দেশেই তো জেনজিদের আন্দোলন সংগঠিত হয়েছে, তারাই নেতৃত্ব ছিল। তো তাদের প্রতিবাদী আন্দোলনের ফলে ক্ষমতায় আসা সরকারগুলো এখনো পর্যন্ত সমর্থন ধরে রাখতে পেরেছে, কিন্তু ইরান এবং ভারতের সঙ্গে জটিল সম্পর্কের কারণে সৃষ্ট চ্যালেঞ্জগুলো অবশ্যই তাদের মোকাবেলা করতে হবে, যদিও এই মোকাবেলা করার পথটি অবশ্যই মসৃণ নয়। আমরা তো জানি যে 2022 সালে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভ সংঘটিত হয়েছিল, তার মাধ্যমে গোতাবায়ার পতন ঘটে। 2024 সালে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে আন্দোলন, তার মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকা শেখ হাসিনার পতন ঘটে, সরকারের পতন ঘটে এবং 2025 সালে জেনজিদের যে বিপ্লব নেপালে, তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার ক্ষমতাচ্যুত হয়। এখন এই 3 দেশের 3 আন্দোলনের মিল যেখানে উল্লেখ করা হয়েছে চ্যাথাম হাউসের প্রতিবেদনে, তা হচ্ছে এই 3 রাষ্ট্রই মোটামুটি অর্থনৈতিক সংকটে ছিল, জনসংখ্যাগত চাপের মধ্যে ছিল এবং রাজনৈতিক অকার্যকরিতার সম্মিলিত প্রভাবেই এই আন্দোলনগুলো সংঘটিত হয়েছিল এবং এর সঙ্গে যুক্ত ছিল সংশ্লিষ্ট সরকারগুলোর দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ক্রমবর্ধমান স্বৈরাচারী প্রবণতার সংস্কৃতি। আমার মনে হয় চ্যাথাম হাউসের এই যে প্রতিবেদনটি, গবেষণামূলক প্রতিবেদন, যথেষ্ট নিরপেক্ষতার সঙ্গে করা হয়েছে এবং বলা হচ্ছে যে আন্দোলনের পর নানান ধরনের আশাবাদিতার সৃষ্টির একটা লক্ষণ দেখা দিয়েছিল যদিও, কিন্তু এই 3 দেশই অভ্যন্তরীণ এবং বাহ্যিক চ্যালেঞ্জের মুখোমুখি এবং আন্দোলনগুলোর পর যে সরকারগুলো এসেছে তারা যথেষ্ট জনসমর্থন নিয়ে এসেছে, কিন্তু জন আকাঙ্ক্ষার যে জায়গাগুলো, সংস্কারের যে বিষয়গুলো, সেগুলো করতে অনীহা কিংবা অক্ষমতা এই সরকারগুলোর ভিত দুর্বল করে দিতে পারে। প্রতিবেদনটির এই জায়গাটিতে যে মূল ভাষ্য, তা হচ্ছে শক্তিশালী জনসমর্থন স্থিতিশীলতার নিশ্চয়তা দেয় না। এই প্রতিবেদনে দেখা গেছে যে বাংলাদেশ চ্যাপ্টারটি বেশি প্রাধান্য পেয়েছে এবং আওয়ামী লীগ সম্পর্কে যেটি বলা হচ্ছে তা হচ্ছে বাংলাদেশে মূল বিভাজনটি হলো দেশটির 2টি দীর্ঘদিনের প্রতিষ্ঠিত বংশীয় রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে, পাশাপাশি একটি বিশ্বাসযোগ্য যুব নেতৃত্বাধীন 3য় ফ্রন্ট গঠনের প্রচেষ্টা নির্বাচনে ফলপ্রসূ হতে ব্যর্থ হয়েছে। আমরা কি কোনো ভুল এখানে দেখতে পাই? নিশ্চয়ই না। মানুষ তো আশা করেছিল যে এই তরুণরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে, মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে তারা একটা আলাদা মাত্রায়, অনন্য মাত্রায় বাংলাদেশকে নিয়ে যাবে, কিন্তু ঘুষ, দুর্নীতি, নারী কেলেঙ্কারি, মব ভায়োলেন্স এমন কিছু নেই। যেই তরুণদের নেতৃত্বে এই আন্দোলনটি সংগঠিত হয়েছিল তারা জড়িয়ে যায়নি, সেটি এখানে উল্লেখ করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে স্পষ্টভাবে আপাতত আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞার কারণে এই প্রতিদ্বন্দ্বিতা
স্থগিত রয়েছে। অর্থাৎ এই যে প্রথমে বলছিল যে মূল বিভাজন যেখানে বংশীয় রাজনৈতিক দল অর্থাৎ পরিবার কেন্দ্রিক যে রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ এই মুহূর্তে তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে প্রতিদ্বন্দ্বিতা ঠিক সেভাবে দেখা যাচ্ছে না। তবে এই পরিস্থিতি টেকসই নয়। ঐতিহাসিকভাবে দেশকে জর্জরিত করে আসা প্রতিশোধের রাজনীতির চক্র ভাঙতে শেষ পর্যন্ত কোনো না কোনোভাবে দলটিকে পুনর্বাসিত করা অপরিহার্য হয়ে পড়বে। এখন পুনর্বাসিত কে করবে? বিএনপি করবে নাকি অন্য কোনো তৃতীয় শক্তির মাধ্যমে হবে, আন্তর্জাতিক কানেক্টিভিটির মাধ্যমে হবে? সে বিষয়ে এখানে কিছু উল্লেখ করা হয়নি, তবে বলেছে যে আওয়ামী লীগের ফেরাটা অনিবার্য। প্রতিবেদনে ইরানের সঙ্গে এবং ভারতের সঙ্গে দেশ তিনটির যে সম্পর্ক এই মুহূর্তে, বিশেষ করে অর্থনৈতিক অবস্থা, সে সম্পর্কে বলা হচ্ছে যে ইরানের চলমান যুদ্ধের কারণে এই চাপগুলো আরো তীব্র হয়েছে। এই যুদ্ধের ফলে তিনটি দেশই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে মুদ্রাস্ফীতির চাপ, জ্বালানি রেশনিং এবং সংঘাতের অর্থনৈতিক ধাক্কা সামলানোর জন্য সীমিত আর্থিক সংস্থান। আরো অনেক কিছু বলা হয়েছে, সময় লাগবে, নিশ্চয়ই এটি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে, আপনারা দেখে নেবেন। ভারত প্রসঙ্গে যা বলা হচ্ছে, ভারতের সাথে সম্পর্ক আরেকটি চ্যালেঞ্জ তৈরি করেছে তিনটি দেশের ক্ষেত্রেই। তিনটি দেশের সরকারই নয়াদিল্লির সাথে সম্পর্ক পুনঃস্থাপন করতে চাইছে, যা তাদের পূর্বসূরিদের আমলে তিক্ত হয়ে উঠেছিল। যেমন বাংলাদেশের ক্ষেত্রে নিশ্চয়ই বলা হচ্ছে যে পূর্বসূরি বলতে ডক্টর ইউনূস সরকার, নিঃসন্দেহে শেখ হাসিনা সরকারের কথা এখানে বলা হয়নি। বলা হচ্ছে যে ভারত এই তিনটি দেশের জন্যই মানবিক সহায়তা, উন্নয়নমূলক সাহায্য এবং অবকাঠামো বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ উৎস। তবে এই অঞ্চলে ভারতের প্রাধান্য তার প্রতিবেশীদের মধ্যে অবিশ্বাস তৈরি করে। প্রত্যেকটা কথা তো অবশ্যই বাস্তবসম্মত, এবং সাম্প্রতিক সময় তো আমরা দেখলাম যে ভারতের বিরুদ্ধে, অন্তত বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, যে চরম ভারত বিরোধিতা, ভারত বিরোধী রাজনৈতিক পুঁজি, তার মধ্য দিয়েও আমরা ইরান যুদ্ধের সময় দেখলাম যে ভারত থেকেই আমাদের জ্বালানি আমদানি যে বিষয়টি মুখ্য হয়ে উঠেছিল, তাতে সবাই আমরা জানি। আবার ভারতের দাদাগিরি সুলভ একটি বিষয় আছে, যা তিন দেশের ক্ষেত্রেই প্রযোজ্য হয়েছে এর মধ্যে, এটিও তো অস্বীকার করার কিছু নয়। এবং সবশেষে সে পশ্চিমবঙ্গের যে নির্বাচন, তার যে ফলাফল, সেই প্রসঙ্গে বলা হচ্ছে, এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গ সহ আসাম সহ ভারতের 5টি রাজ্যে, মানে বাংলাদেশের সীমান্তবর্তী যে 5টি রাজ্য, সেখানে মানে সেগুলো সবকটাতে যে বিজেপির উত্থান সরকারে, সেই বিষয়ে বলা হচ্ছে যে দলটির কখনো কখনো বিভাজনমূলক পরিচয় ভিত্তিক রাজনীতির কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে উঠতে পারে। নিঃসন্দেহে আমরা সেটি এখন দেখছি। যদিও শুভেন্দু অধিকারীর দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বাংলাদেশ সরকার কিংবা বুদ্ধিজীবী মহল কিংবা কূটনৈতিক মহল থেকে বলা হচ্ছিল যে এই নির্বাচনের ফলাফল দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। যাও, বাংলাদেশের নির্বাচনের পর যে ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের একটি উদ্যোগ আমরা বিএনপির পক্ষ থেকেও দেখেছিলাম, ভারতের পক্ষ থেকেও দেখেছিলাম, কিন্তু বলা হচ্ছে এখানে বলা যতটা সহজ, কাজটা আসলে ততটাই কঠিন। এবং সবশেষ পর্যায়ে এসে বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার নবনির্বাচিত সরকারগুলো অপূর্ণ প্রতিশ্রুতি, বাহ্যিক ধাক্কা এবং কঠিন আঞ্চলিক সম্পর্কের মতো অভিন্ন ঝুঁকির সম্মুখীন হচ্ছে। যদি তারা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে না পারে, তবে ভবিষ্যতে নতুন করে গণবিক্ষোভের চাপে পড়তে পারে। অর্থাৎ যে আশঙ্কাটা আমরা করছি, সবসময় বিশেষ করে আমি বলে থাকি, রাজনৈতিক শূন্যতার সৃষ্টির মধ্য দিয়ে আরো একটি ডক্টর ইউনূসের জঙ্গি শাসন হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে, অথবা যে কোনো কারণে মানে প্রতিশ্রুতি যা ছিল, যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে বলি, বিএনপির যা ছিল প্রতিশ্রুতি, সেগুলো রক্ষা করতে না পারলে কখন কোনভাবে কোন দিক থেকে আন্দোলন দানা বেঁধে ওঠে আমরা কেউ তা বলতে পারি না। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দিল্লিতে বসে শেখ হাসিনা একটি কাণ্ড ঘটাচ্ছেন বা একটি কথা বলছেন, আর সারা বাংলাদেশ এটা নিয়ে আমরা হই হই রই রই শুরু করে দেই। শুধু তিনি নন, তার বাইরে অসংখ্য নেতা, যেমন ধরুন জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, ওবায়দুল কাদের, তারপর
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি, এর বাইরে অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে সেই অমির রহমান পিয়াল বলেন, নিঝুম মজুমদার বলেন, তারপরে সুশান্ত বলেন, যারাই আছে। অন্যদিকে ইউটিউবার হিসেবে নবনীতা আছে, শারমিন আছে, সুলতানা আছে, প্রায় সবাই কিন্তু মানে মিডিয়া বলেন, দেশের মন এবং মননে বলেন, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছেন। একটা সময় যেই কাজটি পিনাকি করতো বা যে কাজটি ইলিয়াস করতো, পিনাকি এবং ইলিয়াস তাদের ভিউ এখনো আছে, তবে সেটা মানে উইদিন দ্য লিমিট, মানে জাস্ট সেটা কেবলমাত্র জামাতের যারা লোকজন রয়েছে তারা এখন তাদের সেই কন্টেন্টগুলো দেখে বা অনুপ্রাণিত হয়। কিন্তু এমন একটা সময় ছিল যখন এদেরকে আমরাও প্রমোট করতাম, আমরা যারা এখানে বাংলাদেশের মেইন স্ট্রিমে আছি, তখন আওয়ামী লীগ জামানাতে দেখুন দেখা গেল পিনাকিকে নিয়ে একটা ভিডিও করা পজিটিভ, এটা অকল্পনীয়, বাট আমি এটা করতাম, খুব কৌশলে করতাম। পিনাকিকে নিয়ে লিখতাম, ইলিয়াসকে নিয়ে আমার আসলে কখনো কোনো কিছু বলা হয়নি, লেখা হয়নি, এর কারণে এই ভদ্রলোক মানে বয়সে একেবারেই তরুণ আমার চাইতে, আর আমি আসলে কখনো ফেস টু ফেস তাকে দেখিনি, নেভার এভার ইন লাইফ, সামনাসামনি কখনো দেখিনি। তারপরে তার সঙ্গে আমার কখনো কথাও হয়নি, কেবলমাত্র অনলাইনের মাধ্যমে যখন সাংবাদিক ইলিয়াস এই নামগুলো আসছে, একটা দুটো ভিডিও জাস্ট দেখার চেষ্টা করেছি, কিন্তু যখন দেখেছি যে তিনি কেবলই মাত্র সেক্স, ভায়োলেন্স এবং অন্যের গীবত, এটাই তার ধারণা, গালাগাল করেন, তখন আসলে মূলত আর আমি কখনো তার সম্পর্কে দেখা সাক্ষাৎ হয়নি। কিন্তু তার একটা বিরাট ভক্তকুল রয়েছে বাংলাদেশে, এটা অস্বীকার করার উপায় নেই। সেই তুলনায় পিনাকির সঙ্গেও কিন্তু আমার কখনো দেখা হয়নি। পিনাকি হয়তো আমার সমবয়সী। তারপর আমি যখন খবরে চাকরি করতাম তখন সে মাঝে মধ্যে আসতো, আমার মনে পড়ে আমি তাকে একবার দুবার দূর থেকে দেখেছি। একবার জায়জাদিন অফিসে, তাকে জায়জাদিন না মানে যাকে বলা হয় বিচিন্তা অফিসে, তাকে দূর থেকে দেখেছি এরকম মনে হলো, বা সিপিবি অফিসে হয়তো একবার দুবার দেখেছি, দূর থেকে দেখেছি। তো এখন সে আমাকে মনে করতে পারে কিনা জানি, বাট আই কুড রিমেম্বার অ্যাট দ্যাট টাইম। খবরেও তাকে একবার দুবার আমি দেখেছি, দৈনিক খবরে, আমি তখন চিত্র বাংলাতে চাকরি করি বা খবরে চাকরি করি, কিন্তু তার সঙ্গে আমার কখনো ওভার টেলিফোনে বা মুখোমুখি কথা হয়নি। কিন্তু আওয়ামী লীগ জামানাতে আমাদের যে অনলাইনের একটা ফাইটিং ছিল এগেনস্ট দ্য আওয়ামী লীগ, তো সেখানে যেহেতু ইলিয়াসকে ওভাবে ধরতাম, কিন্তু পিনাকি, আমি মোটামুটি আমরা একইভাবে একটা যাকে বলা হয় ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করতাম। তো সেদিক থেকে এখন ওরা মানে দেখা গেল যে ইউনূস জামানাতে তারা খুবই প্রভাবশালী ছিলেন, পিনাকি এবং ইলিয়াস, এবং এদের কথা মতে আসলে মূলত সরকার পরিচালিত হয়েছে বা ইনফ্লুয়েন্সড হয়েছে, ইনক্লুডিং সেনাবাহিনী সহ। অনেক বড় বড় জেনারেলরা তার সাথে যোগাযোগ রক্ষা করেন। কিন্তু এই জামানাতে এসে সেই ইলিয়াস, পিনাকি এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশে তাদের যে সকল হ্যান্ডস আছে, সেই হ্যান্ডসটা আসলে মূলত একেবারে এখন ইনঅ্যাক্টিভ। তারা এখন মানে সেই তাদের যে রাজত্ব, তাদের যে দাপট, সেটার পরিবর্তে এখন শুধুমাত্র যে কথাবার্তাগুলো বলছে ভিউয়ারদের মধ্যে, মানে তাদের যারা দর্শক রয়েছে তাদের মধ্যে তারা ইনফ্লুয়েন্স হয়েছে, কিন্তু সেই দর্শকদেরকে তারা যেভাবে তার আগে যে কাজগুলো করাতে পারতেন সেটা তারা এখন করাতে পারছেন না। অন্যদিকে বিএনপির আসলে কখনোই ওইরকম অনলাইন ইনফ্লুয়েন্সার ছিল না। পিনাকি বা ইলিয়াস তারা যেটা করছে জামাতের জন্য করেছে, কিন্তু এটা আলটিমেটলি বিএনপির পক্ষে আসছে, অনেকটা খলিলুরের পক্ষে আসছে, অনেকটা ইউনূস সাহেবের পক্ষে আসছে, বিপ্লবের পক্ষে আসছে, কিন্তু তাদের যে মাস্টার মাইন্ড সেট আপটা ছিল মূলত একটি ভারত বিরোধী প্রোপাগান্ডা চালানোর জন্য, একটা ইসলামিক যে রেভলিউশন, এটার জন্য মূলত তারা চেষ্টা করেছে, হোয়াট এভার মেবি। তো সেই দিক থেকে যেটা হলো যে বিএনপির ওরকম স্পেসিফিক কোনো ফেজ দেখতে পারবে না। বিএনপি শুধু মুশফিক ফজল আনসারী
সে নিউ ইয়র্কে বসে সেখানে নিয়মিত হোয়াইট হাউসে যেতেন এবং ওইটাই বিএনপি যাকে বলা হয় ম্যাটেরিয়ালাইজ করার চেষ্টা করতে, এবং বিএনপির অনলাইন অ্যাক্টিভিজম একেবারে জিরো ছিল। মুশফিক ফজল আছারি যেটা করেছে, সে শুধুমাত্র একজন সাংবাদিক হিসাবে, করেসপন্ডেন্ট হিসেবে হোয়াইট হাউসে অ্যাটেন্ড করেছে এবং ইংরেজিতে প্রশ্ন করেছে, এবং প্রশ্নগুলো মানে ওই প্রশ্ন করেছে, ইংরেজিতে প্রশ্ন করেছে, হোয়াইট হাউসে ঢুকছে, এটাই বিএনপির জন্য অনেক বড় পাওনা ছিল। আর বাংলাদেশে বিএনপির পক্ষে ভাবে লেখার মতো আসলে কেউ ছিল না। টুকটাক যেটা লিখেছি আমি লিখেছি 2014 থেকে। তারপর জাহিদিনের শফিক রহমান সাহেব লিখেছেন, আরো অনেকে লেখার চেষ্টা করেছেন, কিন্তু এটা 2021-এর পরে একমাত্র আমি ছাড়া আর বাংলাদেশে আসলে বিএনপির পক্ষে কলম ধরার মতো এরকম কোনো লোক ছিল না। তো এই হলো অবস্থা। কিন্তু এখন কি হলো? এখন যেটা হয়েছে সেটা হলো পুরো অনলাইন জগৎ, ভার্চুয়াল জগৎ, ইউটিউব, এটা আওয়ামী লীগের দখলে। সেটা নবনীতা বলেন, মঞ্জুরুল পান্না বলেন, অন্যান্য যারা বলেন, বা বাংলাদেশে যারা আমরা কথাবার্তা বলছি, আমাদের অনেক কথা সরকারকে আমরা সমালোচনা করতে চাচ্ছি বা সরকারকে আমরা সতর্ক করতে চাচ্ছি, জামাতকে সতর্ক করতে চাচ্ছি, এবং অটোমেটিক্যালি এগুলো আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে। আবার ওই কথাগুলোর সঙ্গে টুকটা টুকটা করে কেটে, যেমন আমি একটা ভিডিও করলাম বা একটা টক শোতে লাইভ বললাম যে টোটাল ঘটনা এই কারণে শেখ হাসিনা আসতে পারে আর এই কারণে আসতে পারে না। তো আসতে পারে না সেগুলো বাদ দিয়ে কি কি কারণে আসতে পারে সেইগুলোকে আওয়ামী লীগের লোকজন কেটে একেবারে দিদার্সি বুস্টিং করে কোটি কোটি বার সেটা দেখানো হলো। তো এর ফলে কি হলো যে পুরো এখন অনলাইন দুনিয়া, ডিজিটাল মিডিয়া এবং ভার্চুয়াল জগৎ, এই পুরোটাই এখন আওয়ামী লীগের দখলে। আর এই আওয়ামী লীগের দখলবাজি এই অনলাইন জগতে, এটাকে কন্টিনিউ রাখার জন্য এভরি মোমেন্ট কখনো শেখ হাসিনা এবং কখনো আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা একটার পর একটা নাটক তৈরি করছে এবং একটার পর একটা বক্তব্য তারা দিয়ে চলেছেন। এটার কি ফলাফল হবে উই ডোন্ট নো, কিন্তু এই মুহূর্তে তারা যে কাজগুলো করছেন, কথাগুলো বলছেন, সেই কথাগুলো নানা রকম বিতর্ক, পক্ষে বিতর্ক হচ্ছে এবং সেটা আলটিমেটলি আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে। যেমন রাকেশ রহমান, তরুণ আওয়ামী লীগ নেতা, বেশ আওয়ামী লীগের সমালোচনা করে বেশ কিছু কথাবার্তা বলেন, স্ট্রেট ফরওয়ার্ড, এবং তার বেশিরভাগ কথাগুলো হয় শারমিন চৌধুরীর সঙ্গে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সে আওয়ামী লীগের সমালোচনা করছে, যা কিছু করছে, কিন্তু দিন শেষে ঘুরে ফিরে কিন্তু আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছেন। আবার এই যে অমির রহমান পিয়াল বা নিঝুম মজুমদার, এরা দুজনে গালাগালি করছে, একে অপরের বিরোধিতা করছে, কিন্তু আলটিমেটলি দিন শেষে আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে। তো এইভাবে ভার্চুয়াল জগৎটাকে নিয়ে মানুষের যত অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশন কৌশলে আওয়ামী লীগ তাদের দিকে রাখছে। এখানে অন্য কোনো দিকে মানুষের মনোযোগ যাচ্ছে না। নো নাটক, নো সিনেমা, এই যে বনলতা সেন হলো, বনলতা এক্সপ্রেস হলো, এত কিছু হলো বাংলাদেশে, তো এগুলো নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই। মানুষ এখন শেখ হাসিনা কি বললো, ওয়াইদুল কাদের কি বললো, এটা নিয়ে এক একটা ঘটনা ঘটায়, 4 দিন 5 দিন 7 দিন এটা নিয়ে আলোচনা করতে থাকে, ওটা আবার 4-5 দিন বিরতির পর আর একটা নতুন বোমা ফাটিয়ে দেয়। রিসেন্টলি শেখ হাসিনা আসবে, তারপরে শেখ হাসিনার যাকে বলা হয় আগে দেখলাম যে তার পদত্যাগপত্র পাওয়া যাচ্ছে না, তারপরে তথ্য বের করা হলো পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন। এখন শেখ হাসিনা বলছেন যে তিনি পদত্যাগপত্র লেখেনি নেই, ভ্যানিটি ব্যাগে নেওয়া তো দূরের কথা, তিনি লেখেনি নাই, জমা দেওয়া তো দূরের কথা, তিনি লিখেনি নাই। কেন ইমাজিন কিভাবে ন্যারেটিভ গুলো ওই যে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির মুখ দিয়ে বের হলো যে আমার কাছে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র নেই, আর যাওয়ার সময় তিনি ভুলে গেলেন না। বুঝেন ন্যারেটিভটা। সেটা মতিউর রহমান চৌধুরী, এমিনেন্ট জার্নালিস্ট, তিনি সেটা প্রকাশ করলেন। এভাবে চলতে থাকলো।
এরপর আবার মতিউর রহমান চৌধুরী দ্বিতীয় ন্যারেটিভ দিলেন যে শেখ হাসিনা 3 পৃষ্ঠার একটা লেখা লিখেছিলেন, সেটা ভ্যানিটি ব্যাগে করে তিনি নিয়ে গেছেন। তারপরে সেই ব্যাগটা আবার চেয়ারের উপর ছিল, হেলিকপ্টার ওঠার সময় তিনি আবার বলছেন ওই ব্যাগটা নিয়ে আসো, এখন এটা দিল্লিতে আছে। সারা দেশে হয়েছে, আমরা ইউটিউবে বানালাম, হায় হায় কি হবে এখন, এই পদত্যাগপত্র যদি আবার হাতে লেখা, কেন টাইপ হলো না, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। এখন শেখ হাসিনা বলছেন যে আমি লাস্টে যে সময়, আমাকে 30 থেকে 40 মিনিট যে সময়, এই অবস্থাতে একটা পদত্যাগপত্র লেখা সম্ভব ছিল না, আমি এটি লিখিনি। আর প্লেনে ওঠা পর্যন্ত আমি জানতাম যে আমি টুঙ্গিপাড়াতে যাচ্ছি, আমি ভারতে আসবো এটা আমি জানতাম না। দেখেন ন্যারেটিভ গুলো কোথায় চলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে। তো এটা নিয়ে আলোচনা হচ্ছে ইন্টেলেকচুয়াল লেভেলে। আর যারা সরকারি কর্তা ব্যক্তি, বিচার বিভাগ, মিলিটারি, যারা এই আন্দোলনের সঙ্গে জড়িত, তারা, যারা কুয়ের সঙ্গে জড়িত, তারা সব মিলিয়ে এই জিনিসগুলো যখন তারা শুনে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এবং যে কোনো মার্কেটিং বা অ্যাচিভমেন্ট বা প্রতিপক্ষকে পরাজিত করার সবচেয়ে বড় টেকনিক হলো ভয় ধরিয়ে দেওয়া। আওয়ামী লীগ অত্যন্ত সুকৌশলে এই ভয়গুলো ধরিয়ে দিচ্ছে। 2 নম্বর হলো গ্রিড, লোভ দেখানো। আওয়ামী লীগের হাতে এখন যে টাকা আছে, যে জিনিসপত্র আছে, তারা যথেষ্ট সক্ষমতা নিয়ে বহু মানুষকে বিপথে নিতে পারবে, তাদেরকে লোভাতুর করতে পারবে, এবং আলটিমেটলি প্রশাসনের মধ্যে সব জায়গাতে তাদের এই এজেন্টগুলো তারা নিয়োগ করে ফেলেছে। আর থার্ড হলো আলোচনাটা উজ্জীবিত রাখা, যে কোনো ভাবে আলোচনায় থাকা। তো সেই আলোচনা কি হলো, যেমন বিএনপির জামানাতে পুরো আলোচনাটা অন্তত পক্ষে 7-8 বছর আলোচনাটা এককভাবে চালিয়ে নিয়ে আছেন মির্জা ফখরুল সাহেব। উনি ছাড়া আর বিএনপির কোনো নেতার কোনো বক্তব্য মিডিয়াতে আসতো না, কেউ তার মানে কোনো ন্যারেটিভ তৈরি করতে পারতেন না। আর দলের মধ্যে তারেক রহমান সাহেব সেখানে লন্ডন থেকে কথাবার্তা বলতেন, কিন্তু ওগুলো মিডিয়া যেহেতু নিষিদ্ধ ছিল, তার বক্তব্য মিডিয়াতে আসতো না। একমাত্র মির্জা ফখরুল সাহেব লাস্ট 10 ইয়ার্স বিএনপিকে বাঁচিয়ে রেখেছেন। তো সেই মির্জা ফখরুল ইসলাম একা যতটুকু বাঁচিয়ে রেখেছেন, তার চেয়ে 1000 গুণ এখন শেখ হাসিনা বলছেন, ওবায়দুল কাদের বলছেন, যে যা বলছেন সবাই মির্জা ফখরুলের যে ওই সময় ইফেক্টিভনেস ছিল আওয়ামী লীগ জামানাতে, তার চেয়ে 1000 গুণ ইফেক্টিভনেস নিয়ে দেশি বিদেশি পত্র পত্রিকা, মানে শুধু বাংলাদেশ না, ইকোনমিস্টের মতো পত্রিকা, টাইম ম্যাগাজিনের মতো পত্রিকা, নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা, ওয়াশিংটন পোস্ট, আনন্দবাজার, ভারতের দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, পাকিস্তানের দ্য ডন, সব জায়গাতে শেখ হাসিনার পত্রিকা, মানে কথাবার্তা যেভাবে ছাপা হচ্ছে, যেভাবে রাশিয়া, পাকিস্তান, ভারত, দুবাই, সবাই মানে এই বাংলাদেশের প্রসঙ্গ নেই, ইনক্লুডিং আমেরিকা, হোয়াইট হাউস, ক্রেমলিন, সবাই ব্যস্ত হয়ে পড়েছে। আপনি বুঝতে পারছেন যে এই জিনিসটা কিভাবে একটা হট কেক তৈরি হচ্ছে, কিভাবে একটা যাকে বলে অগ্নুৎপাত ঘটার জন্য একটা জ্বালামুখ তৈরি হচ্ছে, কিভাবে একটা অগ্নুৎপাত ঘটানোর জন্য জ্বলন্ত লাভা টকবক করে ফুটছে। এবং এটা আওয়ামী লীগ খুব কৌশলী ম্যাটিকুলাসলি কাজটা করছে। এবং তারই ধারাবাহিকতায় অতি সম্প্রতি ওবায়দুল কাদের সাহেব তিনি বলেছেন যে একটা সমাবেশে যে সেনাপ্রধানের নিয়োগ এবং রাষ্ট্রপতির নিয়োগ, এটি শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত ছিল। এটা নিয়ে তো আওয়ামী লীগের যাদের মুখ আছে, যাদের কথা শুনে তারা গালাগালি করে ওবায়দুল কাদের, এতদিন কোথায় ছিলেন, কেন বলেননি, ওটা বলেননি। আওয়ামী লীগ পন্থী যারা সাংবাদিক আছেন তারাও মানে আলোচনা করেছেন। ওই দিন আমির হোসেন আমু বলেছেন, ওইটা বলেছেন। আমার বন্ধু নঈম নিজামও তিনি বলেছেন যে আমির হোসেন আমু বলেছেন তুফাইল আহমেদকে বানান, আমাকে বানান। সেদিন ওবায়দুল কাদের মানে বলেননি কেন, এখন তিনি বলছেন কেন? সো এই যে যা কিছু হচ্ছে এগুলো সবই কিন্তু আমরা আলোচনায় আসছে, যেমন আমার মেনশনে আসছে। এই আলোচনাটা নঈম নিজাম এই কথা লেখুক, লোকজন ওবায়দুল কাদেরকে গালাগালি করুক, এটা আলোচনার মধ্যে থাকুক, এটা শেখ হাসিনা চেয়েছেন এবং শেখ হাসিনার নির্দেশে তিনি ওবায়দুল কাদের এই কথাগুলো বলেছেন। ওবায়দুল কাদের
এই যে কথাগুলো বলেছেন, কোনো অবস্থাতেই দলের লোকজন যে যাই বলুক না কেন, তিনি নিজের থেকে কোনো কথা বলেন এই না, এটা একটা জাস্ট একটা ড্রামা। আগে যেটা বললাম, ওবায়দুল কাদেরকে এই যে দিয়ে এই কথাগুলো বলানো, এর দুটো যাকে বলা হয় উদ্দেশ্য থাকতে পারে। প্রথম উদ্দেশ্য একেবারে সিম্পল, আলোচনাটা চাঙ্গা রাখা। দ্বিতীয় যে বিষয় সেটা হলো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং বর্তমান রাষ্ট্রপতি তাদেরকে আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, মানে এদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই, আওয়ামী লীগ তাদের শত্রু। বুঝতে পারছেন? এই কাজটা যদি আওয়ামী লীগ সুন্দরভাবে করতে পারে, আর এই দুজন লোক যদি বর্তমান সরকারের আস্থাভাজন হয়, বিশ্বাসভাজন হয়, তাহলে কি হতে পারে আগামী দিনে। আচ্ছা, গেল। এর বাইরে যে যেটা হলো সেটা হলো নেতিবাচক অর্থে আওয়ামী লীগ এই মার্কেটে একটা প্রোপাগান্ডা ছড়িয়ে দিল। ছড়িয়ে দেওয়ার ফলে লোকজন কি ভাবে, মানে আওয়ামী লীগের ভিতরে শেখ হাসিনা বিরোধী যারা লোকজন আছে, কয় পার্সেন্ট ওবায়দুল কাদেরের পক্ষে যায়, কয় পার্সেন্ট শেখ হাসিনার পক্ষে যায়, এটারও একটা জরিপ শেখ হাসিনা করে ফেললেন। কিন্তু আমি যতটুকু শেখ হাসিনাকে জানি, যতটুকু ওবায়দুল কাদেরকে জানি, শেখ হাসিনার ইঙ্গিত ছাড়া, গ্রিন সিগন্যাল ছাড়া ওবায়দুল কাদের যদি মরেও যান, তিনি একটা শব্দ উচ্চারণ করবেন না। একটা ছোট উদাহরণ দিয়ে ঘটনাটা শেষ করি। এটা কত সালে? এটা কি 2011 আগে, 2005 বা 6 সালে হবে আর কি, বা 4 সনের দিকে হবে। এটা একরাম বলতে পারবে, মানে নোয়াখালীর যে এমপি আছেন একরামুল করিম, ও প্রথম আমার বন্ধু মানুষ, সেই ওখানে সেক্রেটারি হলো। তো ওই যে সম্মেলনটা, ওই সম্মেলনটাতে ঢাকা থেকে আমি গেলাম, ওবায়দুল কাদের আর জুবাইদুল হক রাসেল, আমরা আমার গাড়িতে করে আমরা সেই সম্মেলনে যোগদান করতে গেলাম প্রধানমন্ত্রীর নির্দেশে। তখন প্রধানমন্ত্রী আমাকে চিনতেন কি চিনতেন না, ডাজ নট ম্যাটার, যেহেতু কাদের ভাইয়ের সাথে আমার তখন একটা খুব দহরম মহরম সম্পর্ক। মধ্যে আবার জলিল ভাই যাচ্ছিলেন, আব্দুল জলিল সাধারণ সম্পাদক, তার গাড়ির চাকা পাংচার হয়ে গেল, তিনিও এসে আমার গাড়িতে উঠতেন। আমার ওই মুহূর্তে খুব ভালো একটা দামি গাড়ি ছিল, এই জন্য মানে কাদের ভাই সবসময় ভালো গাড়িতে চলতে পছন্দ করতেন। তা আমি, ওবায়দুল কাদের, শেখ হেলাল, তারপরে শেষে আব্দুল জলিল সাহেব, আমরা এবার বহু জায়গাতে, বহু জেলাতে ভ্রমণ করেছি। হয়তো দলের জন্য টাকা খরচ করার সামর্থ্য খুব অল্প লোকের ছিল, আমার ছিল। ওই সময় তো ওবায়দুল কাদের ভালো একটা গাড়ি পছন্দ করে, এক জায়গাতে 10,000 টাকা দেওয়া দরকার, ওই টাকাটা ইভেন তখন শেখ হেলালের অবস্থাও ভালো না। একটা জায়গাতে যাবে, শেখ হেলালের অর্থনৈতিক অবস্থা ভালো না, খুব খারাপ অবস্থা 2002-03 সনে, কিন্তু তখন আমার রমরমা অবস্থা। তো আই কুড ডোনেট, আমি এটা ডোনেট করতে পারতাম, কন্ট্রিবিউট করতে পারতাম। এই জন্য তারা সবাই আমাকে স্নেহ করতেন, ভালোবাসতেন, এবং এদের সঙ্গে ওইরকম বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, মানে শুধু স্নেহ না, জাস্ট লাইক, মানে একসাথে ধরেন আমরা একসাথে সিগারেট খেতাম, আমি সিগারেট খেতাম তখন, এখন তো খাই না। তো সেই শেখ হেলাল সিগারেট খাচ্ছেন, রনি ভাই আপনি করে বলতেন, রনি ভাই সিগারেট খান, তিনি সিগারেট আবার লাইটটা ধরাই দিতেন। ওবায়দুল কাদের সিগারেট খেতেন না, কিন্তু আমরা দুজন যেহেতু তার গাড়িতে, মানে শেখ হেলালের গাড়িতে বসে আমরা সিগারেট খাচ্ছি, কাদের সাহেব সেই দরজা বন্ধ এসির মধ্যে, তাকে সে সিগারেটের গন্ধ সহ্য করতে হয়েছে। দিস ইজ আওয়ার রিলেশন। তো যাই হোক, এরকম নোয়াখালীতে গেলাম। নোয়াখালীতে যাওয়ার পরে আমি ক্লান্ত হয়ে সেই অনুষ্ঠান শেষ করে, মঞ্চ শেষ করে আমি এসে সার্কিট হাউসে কি কারণে ঘুমিয়ে পড়েছি। তো ওবায়দুল কাদের থেকে শুরু করে জলিল ভাই, এরা সবাই দুপুরে খাইতে বসছে। এখন কাদের ভাই বলেছে না, রনির ছাড়া খাবো না। খুঁজে খুঁজে দেখা গেল আমি যে নোয়াখালী ভিআইপি রুমে ওখানে ঘুমায় পড়ছি। তো আমাকে ডেকে নিয়ে আসা হলো। এর মধ্যে প্রায় আধা ঘন্টা তারা একটু খাবার টেবিলে খাবার নিয়ে বসে আছে। তো মোর দেন 300-400 বা 500 লোক নোয়াখালীর নেতৃবৃন্দ যারা আছেন। তো মানে ওবায়দুল কাদের কথা বলতেছে, পিছন থেকে কি একজন একবার বলতেছে শেখ হাসিনার দালাল, বাইট করতেছে। তো ওবায়দুল কাদের বলতেছেন যে তোমরা আমাকে যতই দালাল বলো না কেন, আমি আসলে শেখ হাসিনার দালালই। আমি জানি শেখ হাসিনা যদি আমাকে আজকে এই পদ থেকে বাদ দেয়, তোমরা কেউ আসবে না।
আমিও শেখ হাসিনা একই কথা শুনি, একই জিনিস শুনি, তারপরেও আমার রুটি রুজির জন্য, আমার বেঁচে থাকার জন্য, দল করার জন্য শেখ হাসিনার দালাল করতে হয় এবং আমি এই কাজ করব। এই হলো ওয়াহিদুল কাদের। পাশে থেকে মানে আব্দুল জলিল সাহেব বলে, ও কাদের, দালালি কি আমি কম করি নাকি? দ্যাট ইজ ওপেন সিক্রেট। সেই মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে এখন কথা বলবে, এবং তাও কলকাতাতে বসে অসুস্থ অবস্থায়, এবং এখন তার এই অবস্থাতে, এটা মানে যাকে বলা হয় কিয়ামত হয়ে যেতে পারে, কিন্তু উনি এই বিরুদ্ধে কথা বলবেন না। তিনি যেটা করেছেন বা বলেছেন শেখ হাসিনার ইঙ্গিতই বলেছেন। তো বুঝেন, ইন দ্যাট ওয়ে পলিটিক্স ইজ গোয়িং অন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।